দেশে ফিরেছেন শুক্রবার। শনিবার বীরভূমের নিজের ঘরে ফিরলেন সোনালী খাতুন। উচ্ছ্বাসে ভাসল পাইকর। আমি অনুরোধ করছি কি মুখ্যমন্ত্রী আমার ছেলে হোক চাই মেয়ে হোক তেমনি আমার ছেলের নাম রাখি মুখ্যমন্ত্রী। দেশে ফিরেছেন শুক্রবারই। শনিবার বীরভূমে নিজের বাড়িতে ফিরলেন সোনালী খাতুন। প্রায় 6 মাস অপেক্ষা শেষে ঘরে ফিরলেন ঘরের মেয়ে। উচ্ছ্বাসে ভাসল বীরভূমের পাইকর। ধরো যখন যতদিন টাকা মমতা ব্যানার্জি যেখান থেকে টাকা দিয়ে পাঠাতো তো খেতাম ওখানে তাও নিজের দেশ তো দেশ হয়। বাংলাদেশ থেকে খাবার দিত না? হ্যাঁ না, বাংলাদেশ টাকা দিত। জেলে যেমনি সবকে যে খাবার একটু দিত, জেলের খাবার তো জানি না। দিল্লির পুলিশ অনেক অত্যাচার করেছিল। আমরা ওদের এত রিকোয়েস্ট করলাম, ওদের পায়ে হাতে ধরলাম, যেখানে বিসেফে যখন জঙ্গলে ছাড়ে ওদেরও পায়ে হাতে ধরলাম, তাও ওরা কোনো মতেই মানলেন না। শুক্রবার রাতে মালদা সীমান্ত দিয়ে ভারতে আনা হয় অন্তঃসত্ত্বা সোনালীকে। সঙ্গে ছিল সোনালীর ছেলে। রাতেই সোনালীকে ভর্তি করা হয় মালদা হাসপাতালে। মেয়ে এবং নাতিকে ফেরাতে মালদা যান সোনালীর বাবা। শনিবার সকালে তিনি সোনালীকে নিয়ে বীরভূমের বাড়িতে ফেরেন। মমতা সরকার, অভিষেক, সামিরুল ইসলাম দা ওরা না হলে তো ইয়া ঘুরেতে পারতাম না। ওদের জন্যই ঘুরেতে পারছি, ওদেরকে বহুত ধন্যবাদ। আপাতত সোনালীকে ভর্তি করা হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। স্থিতিশীল ভালোই আছে। দুটি ছোট সমস্যা আছে এবং ওষুধ শুরু হয়ে গেছে। হাইপোথাইরয়েডিজম এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এই দুটো আছে। আর মডারেট অ্যানিমিয়া আছে। পেটে একটি বাচ্চাও আছে এবং সেই বাচ্চাটি ভালো আছে। আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করার বিষয় আছে। গর্ভে সন্তানকে নিয়ে কঠিন সময় কাটিয়েছেন ভিনদেশের মাটিতে। উদ্বেগ আতঙ্ক নিয়ে কেটেছে প্রতিটা দিন। 6 মাসের লড়াই শেষে অবশেষে ঘরে ফিরেছেন সোনালী খাতুন। এখনো ওপারেই রয়ে গিয়েছেন তার স্বামী। সোনালীর সম্বল শুধুই অপেক্ষা। নিউজ 18 বাংলা। ঘরে ফিরেছেন সোনালী খাতুন। এখনো নাকি বাংলাদেশে আটকে আরো 800 জন। সোনালীদের আনতে বাংলাদেশে যাওয়া মফিজুল ইসলামের এই দাবি ঘিরে তুঙ্গের রাজনৈতিক চর্চা। 6 মাস পর ঘরের মেয়ে ঘরে ফিরেছে। বাংলাদেশ থেকে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। শুক্রবার মালদার মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন সোনালী এবং তার ছেলে। কিন্তু এখনো কাঁটাতারের ওপারেই রয়ে গিয়েছেন সোনালীর স্বামী সহ আরো 4 জন। সোনালীদের ফিরিয়ে আনতে বাংলাদেশ গিয়েছিলেন মফিজুল ইসলাম। তার দাবি, সোনালীদের মতো আরো 800 জন এখনো আটকে বাংলাদেশে। যে বাংলা কথা বলার অপরাধে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে ধরে নিয়েছে বাংলাদেশে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে পুষব্যাক করে। আমি গত 40 দিন কাটিয়েছি বাংলাদেশে। 101 দিন পরে তাদের জামিন করেছি। অসহায় গরিব মানুষেরা এটা কাজ করে কোনো রকম খায়। কতজন আছে বাংলাদেশে? অনেক প্রায় 800। ঘরে ফিরেছেন সোনালী, বাকিরা এখনো আটকেও পারে। এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা শুধু বিঘ্নিত নয়, পশ্চিমবঙ্গের কারণে জাতীয় নিরাপত্তা কম্প্রোমাইজ হচ্ছে। এরা পরিকল্পিতভাবে সোনালী খাতুনকে সামনে নিয়ে আসা হচ্ছে। যদি সোনালী খাতুনের ঘটনা সত্য হয়, দ্যাট ইজ অ্যাবারেশন। বাংলাদেশের জনসংখ্যা তারা নিয়ন্ত্রণ করে ফেলেছে। তাহলে এই জনবিস্ফোট বাংলাদেশের হিউম্যান বম্ব কোথায় গেল? সেটা চলে এসেছে পশ্চিমবঙ্গে। রাজ্য সরকার তাদের তৎপরতায়, আমাদের মাননীয় নেত্রীর তৎপরতায় এই ন্যায় প্রতিষ্ঠিত হলো। বেশ কয়েকজন এখনো তার পরিবারের স্বামী সহ অন্যরা এখনো এখানে আসেনি। ন্যায় কখনো ওরকম ভাবে চাপা দেওয়া যায় না, সত্য প্রকাশিত হয়। সুতরাং যে একজন মহিলা তাকে বলে দিল যে তুমি অনুপ্রবেশ করেছো 1998 সালে আর সে জন্মেছে 2000 সালে। নিউজ 18 বাংলা। প্রায় 6 মাস পর মুক্তি। বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন এবং তাঁর ছেলে। তবে তাঁর স্বামী, প্রতিবেশী সুইটি বিবি সহ 4 জন এখনো বাংলাদেশে। তারা কবে বাড়ি ফিরবেন, এ নিয়ে পরিবারে উদ্বেগ।
আমাদের মেলা চিন্তা নাই, ঘুম আসে না। আমাদের ছেলের উপরে রহম করুক। আমার মেয়েকে যেমন ফিরিয়ে আনে, আমার ছেলেকেও ফিরিয়ে আনে। ও যখন এলো তো আমার মেয়ে কেন আসবে না? বীরভূমের সোনালী খাতুন বাংলাদেশ থেকে শুক্রবারই ভারতে ফিরেছেন, সঙ্গে নাবালক ছেলে। প্রায় 6 মাস পর ঘরে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালী। তবে বাংলাদেশে রয়ে গিয়েছেন আরও 4 জন। সোনালীর স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি এবং তার 2 নাবালক ছেলে। এই 4 জন কবে ফিরবেন এ নিয়েই উদ্বেগ। বীরভূমের পায় করে থাকেন সোনালীর স্বামী দানিশ শেখের মা। তার চোখে জল। ছেলেকে দেশে ফেরাতে হাত জোড় করে মায়ের আরতি। এখানে এই ভোট, এখানে আমাদের বাপ দাদা, আমাদের পর দাদা সব এইখানকারই। আমাদের মেলা চিন্তা নাই, ঘুম আসে না। আমাদের ছেলের উপরে রহম করুক। আমরা ওদের হাতে পায়ে ধরছি, আমাদের ছেলে আমাদেরকে ঘুরিয়ে দেব। সোনালীর প্রতিবেশী সুইটি খাতুন, তিনিও এখন বাংলাদেশে আটকে, সঙ্গে 2 নাবালক ছেলে। এদিন সুইটির পরিজনদের সঙ্গে দেখা করেন রাজ্যসভা তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। সুইটির মায়ের আবেদন, বাড়ির সকলকেই বাংলাদেশ থেকে দ্রুত ফেরানো হোক। আমার মেয়েকে যেমন ফিরিয়ে আনে, আমার ছেলেকেও ফিরিয়ে আনে। ও যখন এলো তো আমার মেয়ে কেন আসবে না? আমার মেয়েও আসবে। আমি অনুরোধ করছি আপনাদেরকে, দেখেন আমার ছেলের লেগে, আমার ছেলেটাও কাঁদছে খুবই। একবার আধখান গেছে ছেলে আমার কেঁদে মার জন্য। 12 তারিখ নেক্সট হিয়ারিং আছে। সুইটি বিবি এবং আরো যে 3 জন আছে তারা ফিরে আসবে। এই গরিব অসহায় মানুষগুলোকে কিভাবে বাংলাদেশে পাঠিয়ে দিল এবং তারা যাতে ভারতে ফিরে না আসে তার জন্য কিভাবে এরা চেষ্টা করেছে বিজেপি নামক ঘৃণ্য বাঙালি বিরোধী দলটি। ঠিক যতক্ষণ না বাকি যে 4 জন না আসছে এই আইনত লড়াই আমাদের চলবে। মুরারোয়ের 2 নম্বর ব্লকের পাইকর। এখানকার বাসিন্দা সোনালী খাতুন, তার স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি। সকলেই দিল্লি রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ তাদের আটক করে। অভিযোগ, 26শে জুন সোনালী, তার ছেলে ও স্বামী সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। 1 ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয় সোনালীদের। সেদিনই জেল থেকে মুক্তি পান সোনালীরা, কিন্তু তারপরেও দেশে ফিরতে পারেননি। শেষমেশ শুক্রবার সন্ধ্যায় নাবালক ছেলেকে নিয়ে দেশে ফেরেন সোনালীর স্বামী দানিশ, প্রতিবেশী সুইটি এবং তার নাবালক 2 ছেলে এখনো বাংলাদেশে। বিবি এবং দানিশের মা যাতে তাদের ঘরের ছেলে এবং মেয়েকে যেন ঘরে ফেরায় সরকার, দেখার বিষয় বাংলাদেশ থেকে এখন কবে ফিরছে বাকিরা। ক্যামেরায় গোপাল ওঝার সাথে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। হেডলাইন্স নাও নিবেদন করছে হাসনাবাদে ফের বাংলাদেশের কীর্তিফাস। মৃতের পরিচয়পত্র হাতিয়ে ভারতের ভোটার কার্ড। রামেশ্বরপুর বরুণহাটে বাংলাদেশের বিরুদ্ধে এমনটাই অভিযোগ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, হাসনাবাদে ফের বাংলাদেশের কীর্তিফাস। মৃতের পরিচয়পত্র হাতিয়ে ভারতের ভোটার কার্ড। আরো বিস্তারিত জানাবে ঠিক কি ঘটনা, ঠিক কি অভিযোগ উঠে আসছে। অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, দেখো, এই যে হাসনাবাদের যে হিঙ্গলগঞ্জের যে বরুণহাটের রামেশ্বরপুর বরুণহাট পঞ্চায়েতের যে 34 নম্বর বুথ, এখানে বিভূতি সরকার নামে এক বাংলাদেশি ব্যক্তি সে বছর 8 আগে এখানে এসে বসবাস করেন এবং এই তার নিজের বাবার নাম, বাংলাদেশে তার নিজের বাবার নাম অজিত সরকার, এবং সে এখানে এসেও এক অজিত সরকার নামে এক ব্যক্তির খোঁজ পান এবং সেই অজিত সরকারের যে তার নিজের ব্যাংকের লোন নেওয়ার অছিলায় অজিত সরকারের কাছে থেকে তার পরিচয়পত্র নেয় এবং সেই পরিচয়পত্র দিয়ে নিজের ভোটার কার্ড, আধার কার্ড সবকিছু তৈরি করেন এবং ভারতীয় যত রকমের যে সুবিধা সবকিছু সে ভোগ করতে শুরু করেন এবং এলাকায় বসবাস বহল তবিয়ত দিয়ে বসবাস শুরু করেন। এবার যখন এসআইআর ফর্ম শুরু হলো, এসআইআর এর কাজ শুরু হলো, তখন এই অজিত সরকার ছেলে এবং এক মেয়ে তারা দেখতে পায় যে এই বিভূতি সরকারের নাম সেখানে উঠে রয়েছে, তাদের পরিবারের নামের মধ্যে উঠে রয়েছে এবং তার বিভূতি সরকারের বাবার নাম অজিত সরকার দেওয়া রয়েছে। তখনই তারা এই অজিত সরকারের কাছে জিজ্ঞাসা করে, কিন্তু অজিত সরকার কোনো সদুত্তর, এই বিভূতি সরকারের কাছে জিজ্ঞাসা করে কিন্তু কোনো সদুত্তর না পেয়ে হাসনাবাদ তারা অভিযোগ দায়ের করেছে বিভূতি সরকারের নামে। ধন্যবাদ। শ্বশুরের নাম ব্যবহার করে কেউ ভোটার হয়েছেন? হ্যাঁ, একজন হয়েছেন, তার নাম বিভূতি সরকার। বিভূতি সরকার কি আপনাদের আদেও কেউ আত্মীয়? না, শ্বশুর মশাইয়ের যে নথিপত্র আছে সেইগুলো চুরি করে জাল করে আর কি উনি ভোটার হয়েছে।
মৃতের নথি হাতিয়ে ইপিক তৈরি মানছেন অভিযুক্ত। 1996 অনুপ্রবেশের পর কারসাজি বলেও স্বীকার। এখানে গেছি, হ্যাঁ আমি ভোটার হওয়ার কোনো যোগাযোগ পাচ্ছি না, ডকুমেন্ট নাহলে ভোটার হওয়া যায় না। খুঁজে কম্পিউটারে জেরক্স ফেলে ভোটার লিস্ট দেখে এই নামাচ্ছি, নাম মিল করি আমার কোনো কাগজপত্রের সঙ্গে মিল লিখে আমি এই ভোটারটা আমি হয়েছি। আর ইনি যে হয়েছে ইনি আমার বাবার না, কিন্তু আমার বাবার নামে অজিত সরকার, মার নাম জগদা সরকার। অজিত সরকারের সঙ্গে মিল পেয়েছেন, এইভাবে ডকুমেন্ট দিয়ে ভোটার হ্যাঁ হয়েছে। অবৈধ চলাচল করতে আসতো মানুষ, সেভাবে আমি এসেছি। এখন ব্যবসা বাণিজ্য করি। ভোটার লিস্ট অনুযায়ী সেটা আপনার বাবা নয়? না, সেটা আমার বাবা না, কিন্তু নাম একই। বহুতলে বুথে অনীহা আবাসিকদের, একাধিকবার নোটিশ পাঠিয়েও মেলেনি সদুত্তর। রাজ্যে অনেক জায়গায় বহুতলে বুথে আগ্রহ নেই। রাজ্যে সিইও দপ্তরে রিপোর্ট ডিইওদের, শুধুমাত্র দক্ষিণ কলকাতায় 2 আবাসন বুথে আগ্রহী। জাতীয় নির্বাচন কমিশনকে অনীহার রিপোর্ট, বহুতলে বুথে অনীহার রিপোর্ট সিইও দপ্তরে। মথুরাতে উত্তর গোয়ায় আরাপুরায় ভয়াবহ আগুন। নাইট ক্লাবের রেস্তোরাঁয় ঝলসে মৃত্যু 3 মহিলা সহ 23 জনের। মৃতদের মধ্যে কয়েকজন পর্যটক রয়েছেন, আর অধিকাংশই কর্মী বলেই এমনটাই খবর। অবশ্যই এই খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। পরবর্তী খবরের দিকে নজর রাখছি এই কারণে, কারণ চিতাবাঘের ভয়ে কাঁটা বানারহাটের গ্রাম, তাই ঘিরে ফেলা হচ্ছে জাল দিয়ে। অনেকটা সুন্দরবনের ধাঁচেই। বন দপ্তরের আশা এতে চিতাবাঘের হামলা কমবে। গ্রামের চারপাশে নাইলনের জাল, প্রায় 9 ফুট উঁচু। চিতাবাঘ আটকাতে এমন ব্যবস্থা বন দপ্তরের। জলপাইগুড়ির বানারহাট, এখানকার কলাবাড়ি চা বাগানের হুলাস বস্তি চিতাবাঘের ভয়ে কাঁটা। স্থানীয়দের দাবি, কয়েক মাস আগে এক শিশুকে তুলে নিয়ে যায় চিতাবাঘ। নানা সময়ে বেশ কয়েকজন আহতও হয়েছেন। গত 5 মাসে বন দপ্তরের খাঁচায় ধরা পড়ে 5টি চিতাবাঘ। তারপরেও ভয় কাটেনি, কারণ চিতাবাঘের হামলা থামেনি। তাই এবার বন দপ্তরের পদক্ষেপ। কলাবাড়ি চা বাগানের হুলাস বস্তি ঘিরে ফেলা হচ্ছে জাল দিয়ে, যাতে চিতাবাঘ ঢুকতে না পারে। অনেকটা সুন্দরবনের ধাঁচে, সেখান থেকে আনা হয়েছে জাল। বন দপ্তর জানিয়েছে প্রতিটি বস্তি এই জাল দিয়ে ঘেরা হবে। স্পেশালি লেপার্ডের কনফ্লিক্ট চা বাগানগুলো সব জায়গাতে আছে। এই একই রকমই কনফ্লিক্ট আমরা সুন্দরবনেও দেখেছি। ওখানে আমরা দেখেছি যে বিভিন্ন গ্রামগুলোকে এরকম ভাবে নেট ফেন্সিং দিয়ে, জাল ফেন্সিং দিয়ে মুড়ে দেওয়া হয়। সেটাই পরীক্ষামূলকভাবে আমরা এখানে একটা চেষ্টা করছি। আমরা 1 বছর এখানের জন্য করছি, এটা সাকসেসফুল হবে আশা করছি। চিতাবাঘ আটকাতে জাল দিয়ে ঘিরছে গ্রাম, স্বস্তি ফিরছে বাসিন্দাদের। এই যে নেট লাগালো, আগের থেকে কি ভয় কিছুটা কমবে? অনেক কমবে, বিশেষ করে এই যে লাইনটা আছে এখানে বাচ্চা কাছে বেশি আছে, আর বাঘের অ্যাটাক বেশি এই লাইনের উপরে করে। ভিতরে মানুষ সহযোগিতা করতেছে, বম টম দিচ্ছে, আইসে ওরা পেট্রোল ডিউটি করতেছে। এভাবেই যে নেট লাগানো হচ্ছে, তাতে কি আপনারা খুশি? খুশি আছি, আর কি বলবো। কেন লাগাচ্ছে? বাঘের জন্য। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। একদিকে হাতি মানুষের সংঘাত, আর আরেকদিকে চোরা শিকারিতে দাপট, এসব বন্ধ করতে উদ্যোগী বন দফতর। আলিপুরদুয়ারের মাদারিহাটে চালু অত্যাধুনিক কন্ট্রোল রুম। জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া বিভিন্ন এলাকায় বসানো হয়েছে এআই ক্যামেরা। আলিপুরদুয়ারে জলদাপাড়া জাতীয় উদ্যান, প্রায় 216 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিশাল বনাঞ্চল। বনাঞ্চলের বাইরে নানা জায়গায় হাতি করিডর। এই পথ ধরে মাঝে মধ্যে লোকালয়ে ঢুকে পড়ে হাতি, তাদের হানায় অনেকের প্রাণও গিয়েছে। আবার বনাঞ্চলে চোরা শিকারীদের দাপট, এসব বন্ধ করতে উদ্যোগী বন দপ্তর। আলিপুরদুয়ারের মাদারিহাটে চালু হয়েছে অত্যাধুনিক কন্ট্রোল রুম। এছাড়াও জলদাপাড়া বনাঞ্চলের বাইরে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে 30টি এআই ক্যামেরা। এই ক্যামেরায় হাতির ছবি ধরা পড়লেই সেই তথ্য পৌঁছে যাবে কন্ট্রোল রুমে। বিপদ বুঝলেই সঙ্গে সঙ্গে এলাকায় চলে যাবে কুইক রেসপন্স টিম। বন দপ্তরের আশা, ক্যামেরায় নজরদারির সাহায্যে চোরা শিকারীদের আটকানো যাবে। এই কন্ট্রোল রুমে চালু হয়েছে 2টি টোল ফ্রি নম্বর। বনাঞ্চল লাগোয়া এলাকায় হাতি অথবা চোরা শিকারী দেখলে ফোন করে জানাতে পারবেন স্থানীয়রা।
স্পেশালি একটা ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম স্টার্ট করেছি। ওখানে লাইভ ফিড আমাদের কন্ট্রোল রুমে আসতে থাকবে। এখান থেকে স্টাফ মনিটর করবে সবসময় কি কোন ডাইরেকশন থেকে, জঙ্গল থেকে, করিডোর থেকে বের হয়ে হাতি কোন গ্রাম থেকে যাচ্ছে। 30টি সৌরচালিত ক্যামেরা এই বন্যপ্রাণীদের গতিবিধির উপর যেরকম নজর রাখবে, সাথে সাথে চোরা শিকারীদের উপরে নজরটা আরো বেশি করে দিতে পারবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। আর রবিবার কলকাতায় শীতের সকালে ম্যারাথন, খিদেরপুরে পোর্টথনে যোগ সিপি মেয়রের। সেন্ট থমাস স্কুল থেকে শুরু পোর্টথন 3.0, 3 বিভাগে মোট 3500 প্রতিযোগী। দৌড়লেন পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা, সামিল ছিলেন মেয়র ফেরাদ হাকিম। আমরা সবাই আনন্দের জন্য দৌড়চ্ছি, মানুষের সাথে থেকে মানুষের সাথে এগিয়ে যাওয়ার জন্য। রান ফর ফান, আনন্দের জন্য দৌড়া। কলকাতা তো একটা আনন্দ আশ্রম, বাংলাতে আনন্দ আশ্রম, যেখানে কোনো বিভাজন নেই, কোনো দুঃখ নেই, কোনো ভেদাভেদ নেই। এখানে আমরা সবাই মিলে দৌড়বো, সবাই মিলে জিতবো, সবাই মিলে বলবো খেলা হবে।